আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অভিজ্ঞাপনের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, আজ 24শে মার্চ, বিশ্ব যক্ষ্মা দিবস। এই বিশেষ দিনে আমরা স্মরণ করি সেই ঐতিহাসিক মুহূর্তকে, যখন 1882 সালের এই দিনেই জার্মান বিজ্ঞানী রবার্ট কচ যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন। তার এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। বিশ্ব যক্ষ্মা দিবস মূলত সেই ঐতিহাসিক আবিষ্কারকে স্মরণ করে এবং একই সঙ্গে মানুষের মধ্যে যক্ষ্মা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হয়। যক্ষ্মা বা টিউবারকিউলোসিস এটি সংক্রামক রোগ, যা প্রধানত ফুসফুসকে আক্রান্ত করে, তবে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। এই রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিনের কাশি, জ্বর, ওজন হ্রাস পাওয়া বা রাতে ঘাম হওয়া। অনেক সময় মানুষ এই লক্ষণগুলোকে গুরুত্ব দেয় না, ফলে জটিল রোগ দেখা দিতে পারে। তাই প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা অত্যন্তই জরুরি। বর্তমানে আধুনিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য। সরকার বিনামূল্যে পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করেছে। নিয়মিত ওষুধ সেবন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললেই এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। বিশ্বজুড়ে এই রোগ নির্মূলের লক্ষ্যে কাজ করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। লক্ষ্য ধরা হয়েছে 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের জন্য কাজ করা এবং ভারতকে যক্ষ্মা মুক্ত করা। ভারতেও যক্ষ্মা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের লক্ষ্য দেশকে যক্ষ্মা মুক্ত করা। এই প্রেক্ষাপটে আমাদের সকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে আমাদের ভূমিকাটা এমন হওয়া প্রয়োজন যেন আমরা প্রত্যেকেই সচেতন হতে পারি এবং সমাজকে সচেতন করতে পারি। তাই আসুন আজকের এই বিশ্ব যক্ষ্মা দিবসে আমরা সকলে প্রতিজ্ঞা করি নিজে সচেতন হব এবং অন্যকেও সচেতন করব। একটি সুস্থ যক্ষ্মা মুক্ত সমাজ আমরাই গড়ে তুলব। শ্রোতাবন্ধু, এই নিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম মিশন অধিকর্তা এবং ত্রিপুরার টিবি আধিকারিক শ্রীমতী নূপুর দেববর্মা কি বলছেন শুনুন আপনারা। জনগণের উদ্দেশ্যে আমার এই বার্তাই থাকবে যে আপনারা সবাই এগিয়ে আসুন, সচেতন হন। আমাদের অ্যাকচুয়ালি সচেতন হওয়া খুব দরকার। সমস্ত কিছু বিনামূল্যে আছে, শুধু ওষুধ নয়, সঙ্গে পুষ্টি, সরকারিভাবে ওদেরকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। মানে সব দিক থেকে চিন্তা করতে গেলে সচেতন হয়ে যদি এই 10টা সিমটম আমি যা বলেছি সেগুলোর মধ্যে যদি কেউ থাকে, আর যে ভালনারেবল গ্রুপের নামগুলো আমি বলেছি, যাদের 60 ঊর্ধ্ব বয়স বা যারা ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে, ওরা সবাই যদি স্ক্রিনিংয়ের আওতায় আসে, খুব তাড়াতাড়ি আমরা টিবি মুক্ত ত্রিপুরা গড়তে পারবো। কারণ অলরেডি আমরা টিবি মুক্ত পঞ্চায়েত, সেই দিক দিয়ে আমরা কিন্তু প্রথম পজিশনেই আছি, সেটা আমরা ধরে রাখতে পারবো। আর সামনের দিনগুলোতে আমরা একদমই টিবি মুক্ত একটা ত্রিপুরা গড়ে তুলতে পারবো। শ্রোতাবন্ধু, শুনলেন জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম মিশন অধিকর্তা এবং ত্রিপুরা টিবি আধিকারিক শ্রীমতী নূপুর দেববর্মার বক্তব্য। তিনিও কিন্তু বললেন যেটা, যে আমরা প্রত্যেকে মিলে যদি আমাদের এই রাজ্যকে টিবি মুক্ত গড়ে তুলতে চাই, তবে প্রত্যেকের সচেতনভাবে এগিয়ে আসা অত্যন্তই প্রয়োজন। সরকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে, তার জন্য চাই
আমার আপনার প্রত্যেকের সহযোগিতা। শ্রোতাবন্ধু, এবারে চলে যাব ইতিহাসের পাতা আজকের দিনকে নিয়ে আর কি কি বলছে। ইতিহাসের পাতা বলছে আজকের দিনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়াকার উল মুলক জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে 1841 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন খ্যাতনামা আইনবিদ সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, আর সালটা ছিল 1863। আজকের দিনে 1909 সালে বিশিষ্ট বাঙালি কবি নিশিকান্ত রায়চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন। 1933 সালে অরুণ কুমার বসু, বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ ও শিক্ষক, তিনিও জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে। 2005 সালে সঙ্গীত পরিচালক ভি বালসারা প্রয়াত হয়েছেন আজকের দিনে। আর 2022 সালে জনপ্রিয় বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব লিখছি তোমায় পর্বে, আর দেখব আজকের প্রথম চিঠিটি কে লিখেছেন। আজকের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন রাজেন্দ্র হোর, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। সুপ্রিয় অভিজ্ঞাপন, নারীর লড়াই, নারী দিবসের মাসে অসাধারণ বিষয় নির্বাচন, তার জন্য তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা ঘটা করে নানা উপাচারে নারী দিবস পালন করি। নারীদের মনোরঞ্জনের জন্য রকমারি কথার ফুল ছুরি ছাড়ি। নেতারা সেজেগুজে দরদির বেশে সভা সমাবেশে আসে। নারী নিগ্রহের প্রতিবাদ করে মায়াকান্নার অশ্রুনীরে ভাসে। সভাস্থল প্রতিবাদের ভাষায় মুখরিত হয়, আবেগে, উচ্ছ্বাসে। নারীর সমতার ও আত্মমর্যাদার প্রতিশ্রুতি দিয়ে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে মুখোশ খুলে বসে আর তৃপ্তির হাসি হাসে। অবশেষে কামনা বাসনা লোভ লালসার গড় অঙ্ক কষে। অনেকেই নারীর মন ভোলানো, লোক দেখানো গুণগান গায়, অথচ তাদের কাজের মেয়েরা তপ্ত খুন্তির ছ্যাঁকায় ক্ষত বিক্ষত হয়। যে নারী জীবনের অস্তিত্ব রক্ষায়, শান্তি প্রতিষ্ঠায় অগ্রগণ্য, সেই নারী আজ নারকীয় বর্বরতার শিকার, সম্ভ্রম হারিয়ে বিপন্ন। এসব দেখে লজ্জায়, ঘৃণায়, উৎকণ্ঠায় মানুষের মুখ ঢেকে যায়। কত অবলা নারীর দুঃখের কথা অব্যক্তই রয়, হয় না বর্ণময়। নারীরা পুরুষতান্ত্রিক বঞ্চনার কথা যেদিন বুঝতে পেরেছিলেন, সেদিন থেকে যুগ যুগ ধরে নিজের ভাগ্য নিজেরাই জয় করে চলেছেন। সভ্যতার উষালগ্ন থেকেই নারীরা নিরলস প্রচেষ্টায় লড়াই চালাচ্ছেন। নারীরা শিক্ষায়, বিজ্ঞান চর্চায়, গবেষণায় লক্ষ্যে পৌঁছেছেন। গর্জে উঠেছে নারীবাদী লেখকের মশিধার আর মানবিক চেতনার কণ্ঠস্বর। নারীরা গ্রহণ করেছেন নিজেদের ভাগ্য নিজেরাই জয় করিবার অঙ্গীকার। মহাকাশ গবেষণায় নারীরা শাশ্বত, স্বতন্ত্র, স্বমহিমায় উদ্দীপ্ত। ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা তার জ্বলন্ত দৃষ্টান্ত। ভারতীয় প্রথম মহিলা আইপিএস কিরণ বেদী ছিলেন লক্ষ্যে অবিচল। তিনি প্রমাণ করেছেন যে নারী শক্তি স্বমহিমায় উজ্জ্বল। সভ্যতার উষালগ্ন থেকেই নারীরা অকুতভয়, দুঃসাহসিনী, নির্ভীক। তাই তো মালালা ইউসুফজাই বিশ্বের অনুপ্রেরণার প্রতীক। প্রযুক্তির উন্নয়নে, মহাকাশ মিশনে নারীরা কোনো দিন কোনোখানে থামেনি। স্বাধীনতার সংগ্রামে কত শত বীরাঙ্গনার কাহিনী আমরা জানি। তাই আসুন, মা জাতিকে ভোগ্যপণ্য না ভেবে শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান দিতে শিখি। লিঙ্গ বৈষম্য নয়, সমতা, মানবতা ও সভ্যতার ঐতিহ্য বজায় রাখি। নারী নিরাপত্তার প্রত্যাশায় রাজেন্দ্র হোর, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।
এবারের চিঠি পাঠিয়েছেন সমীরণ সরকার। তিনি পাঠিয়েছেন পশ্চিম ত্রিপুরা বামুটিয়া থেকে। প্রথমে লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, শুভ সকাল। লিখছি তোমায় পর্বে মার্চ মাসের প্রথম বিষয়, নারীর লড়াই। জগতে মহান শক্তির নাম নারী, আর এই নারী ন্যায্য অধিকার আদায়ে যে লড়াই করেন তাকে নারীর লড়াই বলতে পারি। নারীর লড়াই মানে নারী সমাজে মাথা উঁচু করে চলার মর্যাদা পাওয়া। নারীর লড়াই মানে যেখানে সমান কাজ করেও সমান মজুরি না পাওয়া। ভোর না হতেই নারী পুরুষ জাগার আগে ঘুম থেকে উঠে তার মতো করে অক্লান্ত পরিশ্রম করে সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। তারপরেও পুরুষ শাসিত সমাজ দিন শেষে তার অধিকার থেকে বঞ্চিত রাখেন। আমরা ভুলে যাই, নারী যখন নিজের পায়ে দাঁড়ায় তখন একটি পরিবার দাঁড়ায়, একটি সমাজ দাঁড়িয়ে যায়। নারীর লড়াই এমন এক পৃথিবী গড়া যেখানে কোনো নারীকে রাস্তায় বের হতে ভয় না পেতে হয়। একজন নারী যখন মা হিসেবে নতুন জীবন দান করেন, বোন হিসেবে স্নেহ দেন, কিংবা স্ত্রী হিসেবে সংসার আগলে রাখেন, সেটি যেমন সত্য, তেমনি একজন নারী সফল উদ্যোক্তা, বিজ্ঞানী কিংবা দেশ নেত্রী হয়ে ওঠেন। সেটিও আমাদের গর্বের বিষয়। কিন্তু আজও আমাদের সমাজে বাল্যবিবাহ, লিঙ্গ বৈষম্য এবং নারী নির্যাতনের মতো ব্যাধিগুলো রয়েই গেছে। নারীর লড়াই এই অন্ধকার মানসিকতার বিরুদ্ধে। নারী শুধু ঘরের মেয়ে নয়, সে পৃথিবীর আলো। একটি স্বাধীন নারী মানে একটি শক্তিশালী সমাজ। সমান অধিকার ছাড়া নারীর স্বাধীনতা কথা বলা অসম্পূর্ণ। তাই নারীর লড়াইয়ে প্রত্যেকের সঙ্গ দেওয়া উচিত, কিন্তু বাধার কারণ হওয়া উচিত নয়। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজ এ পর্যন্তই। নমস্কারান্তে, সমীরণ সরকার, বামুটিয়া, পশ্চিম ত্রিপুরা। এবারে যে চিঠিটি পড়ব, সেই চিঠিটি লিখে পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা থেকে। শ্রদ্ধেয় অভিজ্ঞাপন, মহিলা বলে অনুভব করি ঘরে বাইরে আমাদের লড়াই চলছে আবহমান কাল। কিন্তু অনেকেই এই লড়াইটাকে সম্মান দিলেও সবাই কিন্তু দেন না। সংবিধানের সাম্যের অধিকার নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বত্রই কি নারীরা পাচ্ছেন? স্বাধীন ভারতেও সর্বত্র নারীর শিক্ষা ও আর্থিক সচ্ছলতা নেই। বহু সংসারেই তারা সম্মানিত হন না। স্ত্রীর মর্যাদা, মায়ের সম্মান, কন্যা ও বধূমাতার সমাদরে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির পূর্ণ অবস্থান ঘটে। অনেক সংসারে এমন দৃষ্টান্ত রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে রানী লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাশগুপ্ত, কল্পনা দত্ত প্রমুখের অবদান অবিস্মরণীয়। রানী রাসমণি, মা শারদা, ভগিনী নিবেদিতা প্রমুখ মহীয়সী মহিলা অনেক লড়াই করেই ইতিহাসে স্থান পেয়েছেন। সেবা, ধর্ম, ভালোবাসার লড়াই নারীর ছিল, আছে, থাকবেও বুঝিবা। আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে ক্লারা জেটলিনের সংগ্রাম স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানালাম। আমেরিকার সুতোকলে যে মহিলারা তাদের ৮ ঘন্টা কাজের দাবিতে সংগ্রাম করে নারীর মর্যাদা বিশ্বব্যাপী তুলে ধরেছিলেন, তাদের স্যালুট জানিয়ে ইতি টানলাম। নারী পুরুষ সমাজ পাখির দুটি ডানা। সবার জন্য অফুরান ভালোবাসায় মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা। এবারের চিঠি অশোক কুমার গিরির। তিনি পাঠিয়েছেন দক্ষিণ
কলমদান, খেজুরি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। বন্ধু লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপনকে অভিনন্দন জানিয়ে বলি, বৃত্ত এ পার্থিব জগতে মানবের এমন এক চরম আকাঙ্ক্ষার বস্তু, আর এর এমনই চরিত্র যে তার 90% পরিমিতভাবে থাকে, মাত্র 10% মানুষের কাছে, আর বাকি 90% মানুষ মাত্র 10% বৃত্তকে কে কতটা বেশি অর্জন করতে পারে তার পেছনে থাকে। তার জন্য জীবন ভর লালায়িত হয়ে নিজেদের মধ্যে আঁচড়াআঁচড়ি কামড়াকামড়ি করতে থাকে। বিশ্বের বেশিরভাগ মানুষ গৃহী এবং সংসারী হওয়ায় একটু সুখে থাকতে বৃত্ত তাদের কাছে একরকম আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো চরম আকাঙ্ক্ষার ধন। বৃত্ত বাসনায় মানুষের চিত্ত এখন এতটাই চঞ্চল হয়ে উঠেছে যে টাকা মাটি, মাটি টাকা এর আসল অর্থকেও ভিন্ন রূপে ধরে নিয়ে মাটিকে জমিজমা ভাবে সে জমি কেনা বেচার মাধ্যমেও বৃত্ত লাভ করে চলছে। শুধু কি তাই, বৃত্ত অর্থাৎ অর্থ লাভের জন্য মানুষ এখন এতটাই মরিয়া হয়ে উঠেছে যে সে তার কাছের লোককেও চরমভাবে ঠকাতে বা খুব বেশি হলে খুন করতেও পিছপা হচ্ছে না। বৃত্ত বাসনা কি তবে মানব মনের সকল শুভ বাসনাকে গ্রাস করতে চলেছে? কিন্তু এর শেষ কোথায়? আবার সবকিছুই তো শেষ আছে। তাই রবি ঠাকুরের ভাষায় বা রবি ঠাকুরই ভরসা আমাদের, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এটি নতুন বন্ধু অশোক কুমার গিরি, দক্ষিণ কলমদান, খেজুরি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠি লিখে পাঠিয়েছেন সুবল সর্দার, মগরাহাট, দক্ষিণ 24 পরগনা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, বৃত্ত চিত্ত নষ্টের কারণ হয়ে ওঠে। বৃত্তের জন্যে টাকার বৃত্তে মরে আমার চিত্ত। বৃত্তের বাসনায় হারিয়ে যায় আমাদের চিত্ত। প্রয়োজন বাসনা থেকে লোভে জ্বলে পুড়ে মরছে আমাদের চিত্ত। বৃত্ত বাসন যদি লক্ষণের গণ্ডি রেখা ছাড়িয়ে যায়, দুঃখের কারণ হয়ে ওঠে। কম নয়, বেশিও নয়। ভগবান বুদ্ধের মধ্যপন্থা অনুসরণ করে বেঁচে থাকার শ্রেষ্ঠ উপায়। দুঃখের নিরসন হয়। বৃত্ত বাসনা, মণিকাঞ্চন, ক্ষমতায়ন মানুষের প্রধান শত্রু হয়ে ওঠে। ক্ষমতা বলে, টাকার জোরে সে অন্ধ হয়ে ওঠে। মহানায়ক উত্তম কুমারের নায়কের মতো টাকার স্বপ্ন দেখতে দেখতে টাকার পাহাড়ে মৃত্যু হয়। কবি মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রোঁর মতো সে আচরণ করে, ভুলে যায় সে একজন মানুষ। কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, মানুষের সামনে কুকুর হয়ে বসে থাকে তার ভিতরের কুকুরটি দেখতে। তাই আমাদের শাল আর শালগম চিনতে ভুল হয়। মানুষ আর মানুষের মতো দেখতে চেনা যায় না। বৃত্ত বাসনা ধীরে ধীরে চিত্ত বাসনার রূপ ধারণ করে এবং ভয়ঙ্কর দানব হয়ে ওঠে। সে নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলে, অমানুষ হয়ে ওঠে। কবি জীবনানন্দ দাশ উপলব্ধ করেছিলেন, টাকার জন্যে মানুষের গায়ে গা ঘেঁষে লড়াই করে বেঁচে থাকার কি জ্বালা। পৃথিবী বৃত্তের মতো টাকার বৃত্তে সে ঘুরছে।
কে থামাবে? বিত্তবাসনার জন্য লোভ, হিংসা, খুনোখুনির পৃথিবী তৈরি হয়, যেখানে প্রেমের ললিত বাণী ক্ষুণ্ণ হয়। বসন্তের ছোঁয়ায় মম চিত্তে গীতে নৃত্যে উঠুক ভরে আমার হৃদয় প্রিয় অভিজ্ঞাপনের সুরের পথ ধরে। ইতি সুবল সর্দার, মগরাহাট, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ। জাগো নারী জাগো, বহ্নি শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বহ্নি শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বহ্নি শিখা। শ্রোতাবন্ধু, এবারে চলে যাচ্ছি তথ্যে। প্রথমেই যে তথ্যটি আপনাদের জানিয়ে দিচ্ছি, আজ বিশ্ব টিবি দিবস উপলক্ষে বা যক্ষ্মা দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নাগিছড়ার কাঠিয়া বাবা আশ্রমে। সকাল 10টায় এই অনুষ্ঠান শুরু হবে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে সখী ওয়ান স্টপ সেন্টারের আজ উদ্বোধন হবে বিকেল 4টায়। স্থান ত্রিপুরা কমিশন ফর ওমেন অর্থাৎ মহিলা কমিশনের দোতলায় এই সখী ওয়ান স্টপ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শ্রোতাবন্ধু, এবারে আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার তথ্য কি বলছে সেই দিকে নজর রাখি। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার পূর্বাভাস জানান দিচ্ছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 50%। এক সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের 2-1 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবারে কাজের খবরে নজর রাখি। কাজের খবরে প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি, এসএসবিতে মাধ্যমিক পাসদের জন্য নিয়োগপত্র আহ্বান করা হয়েছে। পদের নাম কনস্টেবল ট্রেডসম্যান। শূন্য পদের সংখ্যা পুরুষ এবং মহিলা মিলিয়ে 827টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস, সাথে আইটিআইয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনপত্র অনলাইনে জমা দেবার শেষ তারিখ আগামী 20 এপ্রিল। আরেকটি কাজের খবর জানিয়ে দিচ্ছি, এসএসবিতে মাধ্যমিক পাসদের নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পদের নাম ড্রাইভার। এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 553টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে মাধ্যমিক পাস। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ অনলাইনে আগামী 20 এপ্রিল। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট দেখে নিতে পারেন। স্বাস্থ্য বিষয়ক একটি তথ্য জানিয়ে দিই আপনাদের। যদি অর্জুন গাছের ছাল জোগাড় করতে পারেন, তার রস খেতে পারলে যা যা উপকার হবে তা হলো, যাদের বুক ধড়ফড় করে অথচ হাই প্রেশার নয়, তারা এই গাছের ছাল কিছুটা নিয়ে ছেঁচে 500 ml জল আর 250 ml দুধ এক করে নিয়ে জাল দিন। যখন ওটা 150 ml হবে, ছেঁকে বিকেলে খান। বুক ধড়ফড় করা কদিন পরেই বন্ধ হয়ে যাবে। লো প্রেশার থাকলে এই নিয়মে করে গেলে প্রেশার বেড়ে স্বাভাবিক হয়ে যাবে। এই গাছের ছাল কিছুটা বেটে খেলে হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয়ে হৃদযন্ত্রের ক্ষমতা বেড়ে যাবে। অর্জুন গাছের ফলের গুঁড়ো ভিজিয়ে ওর জল খেলে রক্তচাপ কমিয়ে আনে, ইউরিনের পরিমাণ বাড়িয়ে দেবে, লিভার সিরোসিসে টনিক হিসেবে কাজ করবে। অর্জুন গাছের ছাল বেটে খেলে মুখ, জিভ, মাড়ির কোনো ঘা থাকলে সারাবে, মাড়ির রক্তপাত বন্ধ করবে। অর্জুন গাছের ছাল বাটা খেলে হাঁপানি, আমাশা এ সমস্ত কিছু কমবে। জ্বর, চর্মরোগ ধীরে ধীরে কমিয়ে আনবে। এর ছালের রস পান আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। শরীরে ক্ষত এবং রক্তপাতে অর্জুন গাছের ছাল বেটে লাগালে রক্তপাত বন্ধ হয়ে যাবে। খাদ্য হজম করাতেও এর রস দুর্দান্ত কাজ করে। এই ছিল আজকের স্বাস্থ্য বিষয়ক একটি তথ্য। শ্রোতাবন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে অভিজ্ঞাপনের পর্বে আমি ছিলাম রাহুল আর আমি ছিলাম অম্বালিকা। শ্রোতাবন্ধু, তাহলে আজকের মতো অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে যেটা প্রত্যেক দিন বলে থাকি, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। কারণ আজ আমরা টিবি মুক্ত ভারত গড়ার বা টিবি মুক্ত ত্রিপুরা গড়ার শপথ নিচ্ছি। তো সেই দিকে সচেতন হবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।